আচ্ছা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে আমাদের আইসিটি বইয়ের দ্বিতীয় অধ্যায়ে ডাটা ট্রান্সমিশন মেথড নিয়ে আলোচনা করব। তো আশা করি তোমরা দেখতে পাচ্ছ আমার স্ক্রিনটা, দেখা যায় লেখাগুলা? জি স্যার, দেখা যায়। আচ্ছা, বা তোমরা মোবাইল অনেক সময় এই যে একটু ল্যান্ডস্কেপ করে নিলেও বড় বড় আকারে দেখা যায়। আর হেডফোন ইউজ করবে। আচ্ছা, ডাটা ব্যান্ডউইথ আমরা যেটা বললাম যে ডাটা ট্রান্সমিশন স্পিড, অর্থাৎ ডাটা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর হলে গতি বা স্পিডকে আমরা ব্যান্ডউইথ বলি। এখন দ্বিতীয় বা আজকের যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে যে ডাটা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরের পদ্ধতিটা কি, ডেটা চলাচলের পদ্ধতি বা মেথড বলতে আমরা কি বুঝি, বা এটা কয় ধরনের আছে। আচ্ছা, এখানে এখানে একটু বিষয়গুলো একটু টেকনিক্যাল, অনেক শব্দ আসবে বা একটু কিছুটা জটিলতাও আছে এখানে, কারণ বিষয়গুলো খুবই আহ, মানে কম্পিউটার এবং নেটওয়ার্কিং এর খুবই ডিপ অনেকগুলো বিষয় এখানে আছে। তা আমরা মোটামুটি বেসিক জিনিসগুলা বা ওভারঅল জিনিসটা বোঝার চেষ্টা করব, ঠিক আছে? বা পরীক্ষায় যে বিষয়গুলা বেশি আসে সেই আঙ্গিকে আমরা জানতে চেষ্টা করব। আচ্ছা, তাহলে প্রথমে আমরা সংজ্ঞাটা দেখি যে যে পদ্ধতিতে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে বা এক ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে ডেটা স্থানান্তর হয় বা ট্রান্সমিট হয় সেটাকে ডাটা ট্রান্সমিশন মেথড, মানে মেথডের বাংলা হচ্ছে কি পদ্ধতি। তাহলে যে স্যার, পদ্ধতিতে, আমার এখানে লেখছে কি এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে বিটের বিন্যাসের মাধ্যমে। হ্যাঁ সেটা কিভাবে বিট বলতে বিটের মাধ্যমেই যায়, ডাটা বলতে আমরা কি বুঝি? আচ্ছা, আমি একটু তোমরা তো কোনো বাড়তি নয়েজ কি হচ্ছে তোমাদের কারো আইডিতে? হচ্ছে না মনে হয়। সমস্যা না থাকলে এই অবস্থা থাকতে পারে, আর অসুবিধা হলে আমাকে বলে আমি মিউট করে দিব। মানে ডাটা মানে কি, ডাটা মানে হচ্ছে বাইনারি ডিজিট। হ্যাঁ, তো এই বাইনারি ডিজিটটাই ট্রান্সফার কই? করতে হয়। মনে করো ডেটা বলতে আমরা যেটা বুঝি কোনো লেখা, লেখা বলতে আমরা কি হুম। বুঝি কোনো না কোনো ক্যারেক্টার, ঠিক আছে? তাহলে একটা ক্যারেক্টার মানে হচ্ছে একটা অক্ষর, একটা অক্ষরের মধ্যে 8টা বিট থাকে। তাহলে একটা সেন্টেন্সের মধ্যে কতগুলো অক্ষর থাকে তোমরা চিন্তা করো। ইভেন একটা সেন্টেন্স লিখতে তোমার যে স্পেস বা খালি জায়গা ব্যবহার করে সেগুলোও কিন্তু কোনো না কোনো বাইনারি ডিজিটের প্রতিফলন। তো এই বিট গুলাই মূলত ট্রান্সমিট করা লাগে। তাহলে তোমার বইয়ে যে সংজ্ঞা আছে এটাও সঠিক। তাহলে এই বিট গুলা এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে ট্রান্সফারের যে মেথড সেটাকেই মূলত ডাটা ট্রান্সমিশন মেথড বা ডেটা চলাচলের পদ্ধতি হিসেবে বলা হয়। এই যে এখানেও পরের লাইনেই আছে যে বিটের আদান প্রদান বা বিনিময় প্রক্রিয়াকেই ডাটা ট্রান্সমিশন মেথড বলে। এখন এই ট্রান্সমিশনের ক্ষেত্রে দুইটা ডিভাইসের যে দূরত্ব বা অবস্থানগত যে তাদের দূরত্ব এবং ডেটার যে ক্ষুদ্রতম একক বিট, ডেটার ক্ষুদ্রতম একক হচ্ছে বিট। বিট মানে কি বলছিলাম আমি গত ক্লাসে? জি বিট, স্যার। বিট বলতে কি বুঝি আমরা? রাইট, বাইনারি বাইনারি ডিজিট। অর্থাৎ বিট ডিজিট। মানে হচ্ছে জিরো অর ওয়ান, ঠিক আছে? বাইনারি ডিজিট। তাহলে এই জিরো ওয়ানের বিন্যাসের ভিত্তিতে ট্রান্সমিশনটাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্যারালাল ট্রান্সমিশন আর একটা হচ্ছে সিরিয়াল ট্রান্সমিশন। প্যারালাল মানে বুঝতেই পারছি আমরা সমান্তরাল, সিরিয়াল মানে হচ্ছে অনুক্রমিক, মানে পরপর। এখানে একটা ছক আছে দেখো তোমরা। তো ডেটা ট্রান্সমিশনকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, প্যারালাল এবং সিরিয়াল। আবার সিরিয়াল ট্রান্সমিশনকে আবার তিন ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস, আইসোক্রোনাস। আমরা আজকে এই প্রকারভেদটাই বোঝার চেষ্টা করি। ডেটা ট্রান্সমিশন মানে হচ্ছে যে তোমার কাছে একটা ডেটা ফাইল আছে, অর্থাৎ ফর এক্সাম্পল তোমার কাছে একটা, তুমি একটা ইমেল প্রেরণ করবা কারো কাছে, এই ইমেলটাই হচ্ছে একটা ডেটা। আচ্ছা, না মিউট করাটা জরুরি হয়ে গেছে। আচ্ছা, তাহলে ডেটা বলতে আমরা যেটা বুঝি কোনো টেক্সট, কোনো লেখা, বা ইভেন কোনো ছবি, ইমেজ, বা কোনো অডিও ফাইল বা কোনো ভিডিও ফাইল, এই সবগুলাই হচ্ছে
ডেটার অন্তর্ভুক্ত। এই ডেটাটা হচ্ছে কি অনেকগুলা বাইনারি ডিজিটের একটা সমন্বয় বা কম্বিনেশন। এই ডেটাটা যখন আমরা সেন্ডারের কাছ থেকে রিসিভারের কাছে ট্রান্সমিট করব, তখন এখানে মেইনলি দুইটা পদ্ধতি অবলম্বন করা হয়। একটা হচ্ছে প্যারালাল ট্রান্সমিশন আর একটা হচ্ছে সিরিয়াল ট্রান্সমিশন। তোমরা একটু খেয়াল করো, তাহলে সেন্ডারের কাছ থেকে ডেটা যখন রিসিভারের কাছে যাবে তখন আলাদা আলাদা অনেকগুলো যেমন একটা অক্ষর প্রেরণ করতে হলে 8টা বিট প্রেরণ করতে হয়। তাহলে 8টা বিট যদি 8টা লাইন বা 8টা তারের মধ্যে দিয়ে যায়, তাহলে প্রত্যেকটা তারের মধ্যে এট এ টাইম একটা বিট যাওয়া পসিবল। তাহলে 8টা তারের মধ্যে দিয়ে 8টা বিট যাবে এবং প্রত্যেকটা তার হচ্ছে পরস্পর সমান্তরাল অবস্থান করতেছে। তোমরা কি দেখতে পাচ্ছ আমার কার্সারটা? হ্যাঁ। দেখা যাচ্ছে আশা করি। তাহলে একসাথেই কিন্তু 8টা বিট চলে গেল সেন্ডারের কাছ থেকে রিসিভারের কাছে এবং এট এ টাইম। তাহলে এখানে যে পদ্ধতিটা অবলম্বন করা হচ্ছে, যেহেতু তারগুলা সমান্তরাল অবস্থান, এই জন্য এটা হচ্ছে কি প্যারালাল ট্রান্সমিশন। এইটা মূলত এই পদ্ধতিটা অ্যাপ্লাই করা হয় যখন দুইটা ডিভাইস কাছাকাছি থাকে। ফর এক্সাম্পল কম্পিউটার থেকে প্রিন্টার, প্রিন্টার আর কম্পিউটার অনলি কয়েক ফিট বা কয়েক ইঞ্চি ডিফারেন্সে থাকে। অর্থাৎ একটা প্রিন্টার আর কম্পিউটারের মধ্যে তারের সংযোগ কিন্তু খুব ছোট হয়। বাট একটা টেলিফোন কল বা একটা ইমেল আদান প্রদান কিন্তু পাশাপাশি নাও হইতে পারে, এক দেশ থেকে আরেক দেশেও হইতে পারে, অর্থাৎ সেটা হচ্ছে দূরবর্তী। তো যখন ডাটা ট্রান্সমিশনটা কাছাকাছি অবস্থিত ডিভাইসগুলোর মধ্যে হয়, একটি ক্যারেক্টারের সবগুলো বিট একসাথে সমান্তরালভাবে একই ক্লক পালসে স্থানান্তরিত হয়, তাকে বলা হয় প্যারালাল ট্রান্সমিশন। একই ক্লক ক্লক পালস মানে হচ্ছে যে আমরা জানি যে ঘড়ির মধ্যে অ্যানালগ ঘড়ি হলে সেকেন্ডের কাঁটা পরপর ঘুরে, আর ডিজিটাল ঘড়ি হইলেও কিন্তু সেকেন্ডটা এক একটা পালস হিসেবে সেকেন্ড কাউন্ট হয়। তো একই ক্লক টাইমে যদি সবগুলো বিট একসাথে ট্রান্সমিট করে তখন সেটাকে বলা হয় প্যারালাল ট্রান্সমিশন। ঠিক আছে, তাহলে আমরা একটু জাস্ট জানলেই হবে যে মোট কথা যখন দুইটা ডিভাইস কাছাকাছি অবস্থান করে এবং সবগুলো বিট যদি একসাথে ট্রান্সমিট করে তখন সেটাকে বলা হয় প্যারালাল ট্রান্সমিশন। প্যারালাল ট্রান্সমিশন। রাইট। তো এটা সুবিধা হচ্ছে যে ডেটা ক্যারেক্টার হিসেবে স্থানান্তরিত হয়। ক্যারেক্টার মানে হচ্ছে অক্ষর, যেমন এ একটা অক্ষর বা বি একটা অক্ষর বা ক্যারেক্টার। এখন এ একটা অক্ষর কম্পিউটারে কোড করতে হলে কিন্তু তার 8টা বিট লাগে। কম্পিউটারে যে কোনো একটা সিঙ্গেল ক্যারেক্টারকে ডিজিটালি যদি ডিসপ্লে করতে হয় তখন তার 8টা বিট লাগে, 0 1 এর একটা কম্বিনেশন। তাহলে এই টোটাল একটা ক্যারেক্টার যদি এট এ টাইম সে ট্রান্সমিট করতে পারে তখন সেটা কিন্তু প্যারালাল ট্রান্সমিশন। তো প্যারালাল ট্রান্সমিশন সুবিধা হচ্ছে যে ডেটাগুলো ক্যারেক্টার হিসেবে স্থানান্তর করা যায়। ধরো তুমি একটা ইমেল লিখবে, ইমেলের মধ্যে 200 ক্যারেক্টার আছে, তাহলে প্রত্যেকটা ক্যারেক্টারকেই তুমি আলাদা আলাদা করে একবারে পাঠিয়ে দিতে পারবে এবং এটা দ্রুত এবং অনেক বেশি দক্ষতার সাথে স্থানান্তরিত হয়। আর অসুবিধা হলো দূরবর্তী স্থানের জন্য এটা ব্যবহার করা সম্ভব না, কারণ একটা তারে 8টা লাইন থাকে। তাহলে এই ধরনের তার ছোটখাটো হইলে পসিবল, কিন্তু যদি 100 মিটার 100 কিলোমিটার দূরে তার টানতে হয় সেক্ষেত্রে কিন্তু এই তারটা অনেক এক্সপেন্সিভ হবে বা এটা সম্ভব হবে না। এই জন্য প্যারালাল ট্রান্সমিশনের সুবিধা হলো কাছাকাছি ডিস্টেন্সে, দূরবর্তী ডিস্টেন্সে এটা পসিবল না। তাহলে এটাই হচ্ছে এটার সুবিধা, আর অসুবিধা হলো এটা ব্যয়বহুল। আচ্ছা, এবার আমরা জাস্ট সিরিয়াল ট্রান্সমিশনটা কি সেটা একটু দেখি। সিরিয়াল ট্রান্সমিশনও ধরো এখানে আমরা যদি ছবিটা যদি একটু দেখি, ধরো এখানে একটা সোর্স বা সেন্ডার, আর এখানে হচ্ছে ডেস্টিনেশন বা গন্তব্য বা রিসিভার। তো সোর্স থেকে ধরো একটা ক্যারেক্টার যাবে, মনে করো একটা ক্যারেক্টার হচ্ছে এ, তাহলে এর মধ্যে 8টা বিট আছে 01 01 01। তাহলে 8টা বিটকে সে কি করবে, একটা লাইনে পাঠাবে। প্রথমে 0 গেল, তারপরে 1, তারপরে 0, তারপরে 1 0 0 1 1, অর্থাৎ ওয়ান আফটার অ্যানাদার, ওয়ান আফটার অ্যানাদার।
এভাবে সে গিয়ে ডেস্টিনেশনে গিয়ে আবার সেটা সিরিয়াল ওয়াইজ জমা হয়ে যাবে। তাহলে যখন বা যে পদ্ধতিতে ক্যারেক্টারের বিট গুলো, আমরা জানি যে একটা ক্যারেক্টারের মধ্যে 8টা বিট থাকে, একসাথে স্থানান্তর না হয়ে সিরিয়ালি বা ধারাবাহিকভাবে যে কোনো দূরত্বে অবস্থিত ডিভাইসগুলোর মধ্যে স্থানান্তর হয় তাকে বলা হয় সিরিয়াল ট্রান্সমিশন। ঠিক আছে, তাহলে মূলত এটা দূরবর্তী অবস্থানে যখন ডাটা ট্রান্সমিট করার প্রয়োজন হয় তখন এই পদ্ধতিটা ব্যবহার করা হয়। আর এই পদ্ধতিতে যে কোনো ক্যারেক্টারের বিটগুলো একসাথে স্থানান্তর না হয়ে আলাদা আলাদা ভাবে সিরিয়াল অনুযায়ী স্থানান্তর হয়, এবং এখানে একটা তার কমিউনিকেশন তার একটা ব্যবহার করা হয়। তাহলে এই হচ্ছে প্যারালাল আর সিরিয়ালের সংজ্ঞা। তাহলে প্যারালাল হচ্ছে যে যখন ক্যারেক্টারের সবগুলো বিট একসাথে সমান্তরাল ভাবে স্থানান্তর হয় সেটাকে বলা হয় প্যারালাল ট্রান্সমিশন। আর যখন একটা ক্যারেক্টারের বিটগুলো আলাদা আলাদা ভাবে সিরিয়ালি স্থানান্তরিত হয় তখন সেটাকে বলা হয় সিরিয়াল ট্রান্সমিশন। অর্থাৎ প্যারালাল ট্রান্সমিশনে তুমি একসাথে 8টা বিট পাঠাইতে পারবা, আর সিরিয়ালে কিন্তু একসাথে তুমি একটা বিটই পারবা, একটার পরে আরেকটা বিট যাবে, এইভাবে সে পুরো ডাটাটা এক পর্যায়ে গিয়ে ট্রান্সমিট করবে। তো এবার আমরা আসি সিরিয়াল ট্রান্সমিশনটাকে আবার 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস, আরেকটা হচ্ছে সিনক্রোনাস, আরেকটা হচ্ছে আইসোক্রোনাস। আইসোক্রোনাস। হ্যাঁ, আইসোক্রোনাস। এটা একটু মনে রাখতে হবে যে সিরিয়াল ট্রান্সমিশন কয় ধরনের? 3 ধরনের, অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস আর আইসোক্রোনাস। সিনক্রোনাস আর হচ্ছে হ্যাঁ, আইসোক্রোনাস। এতক্ষণ পর্যন্ত যেটুকু আমরা বললাম এখানে মনে রাখতে হবে যে এই জিনিসগুলা ডাটা ট্রান্সমিশন মেথড কয় ধরনের? 2 ধরনের। আচ্ছা, তোমাদের আইডি থেকে 9000, আমি আনমিউট করলে তো তোমরা, মানে আমি মিউট করলে তোমরা আনমিউট করতে পারো। মিউট করে দিলে আবার সবাই আনমিউট করে ফেলে। হ্যাঁ, আনমিউট করবা তখনই যখন তোমার কথা বলার প্রয়োজন, মানে আমার সাথে, অথবা প্রশ্ন করার প্রয়োজন তখন। এরপরে তুমি এটাকে আবার মিউট করে দাও, তাহলে তোমার পাশে যুদ্ধ হলেও আমি শুনবো না। ঠিক আছে, বা কারো কোনো ডিস্টার্ব হবে না। এটা একটু তোমাদেরকে নিজেদেরকে জিনিসটা অভ্যস্ত হইতে হবে, কারণ নাহলে তো আমি তো আনমিউট করে যদি তোমাকে ডিসেবল করে দিই তাহলে তো তোমার কথা আর শুনতেই পারবো না আমি। ঠিক আছে, এটা একটু বোঝার চেষ্টা করো তোমরা। যখন কথা বলা লাগে তুমি যে কোনো সময় কথা বলতে পারবা, আমার মানে ওই রকম পারমিশনের দরকার নাই। জাস্ট তুমি আনমিউট করে কথা বলবা, কথা শেষ আবার মিউট করে দিবা, কাজ শেষ। বা আমি প্রশ্ন করলে তুমি আনমিউট করে উত্তর দিবা। আচ্ছা, তাহলে এই সিগন্যাল পাঠানোর সময় বিভিন্ন বিটের মধ্যে যে সমন্বয়ের জন্য ব্যবহৃত পদ্ধতিকে বলা হয় বিট সিঙ্ক্রোনাইজেশন। এই যে সিরিয়াল ট্রান্সমিশনে বিটগুলো যে পরপর যায় এটাকে একটু সমন্বয় করতে হয়। এই সমন্বয় না করলে ধরো তুমি একটা ক্যারেক্টারকে ভেঙে 8টা বিট বানাইলা, 8টা বিট আলাদা আলাদা প্রেরণ করলা, সেটা যদি ডেস্টিনেশনে গিয়ে আবার না মিলে তাহলে তো তুমি আবার কি ডেটা আসলো সেটা আবার বুঝতে পারবে না। হ্যাঁ, মানে আমি একজনকে একটা জিনিস চিঠি লিখে পাঠাইলাম, আমি চিঠিটা বুঝলাম বা আমার হাতের লেখা এতই দুর্বোধ্য যেটা আমি নিজে গিয়ে আবার পড়ে দিতে হয়, তাহলে তো চিঠিটা প্রাপকের কাছে গেলেও সে কোনো লাভ হবে না, কারণ প্রাপক ওটা পড়তেও পারবে না, বুঝতেও পারবে না। এই জন্য ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে এই সমন্বয়টাকে বলা হয় বিট সিঙ্ক্রোনাইজেশন। এই সিঙ্ক্রোনাইজেশনের উপর ভিত্তি করে এটা 3 ভাগে বিভক্ত। একটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস, মানে কি বলে এটা অনেকটা এলোমেলো, আর একটা হচ্ছে সিঙ্ক্রোনাস যেটা খুবই সুগঠিত বা সুসংহত, আর আরেকটা হচ্ছে আইসোক্রোনাস, দুইটার মাঝামাঝি। আচ্ছা, আমরা বিস্তারিত পড়লে বুঝতে পারবো। আচ্ছা, পরীক্ষায় যদি প্যারালাল এবং সিরিয়ালের পার্থক্য আসে তোমরা জাস্ট
তিনটা পার্থক্য মনে রাখবা। একটা হলো সংজ্ঞা, আর প্যারালালে একসাথে 8টা বিট ট্রান্সফার করা যায়, সিরিয়ালে একটা বিট। প্যারালালের খরচ বেশি, এটার খরচ কম। খরচ বেশি কারণ হচ্ছে এখানে 8টা তার, 8টা লাইন, স্বাভাবিকভাবেই খরচ বেশি হবে। আর এখানে মাত্র একটা লাইন, এই জন্য খরচটা একটু কম হয়। আর এটা স্বল্প দূরত্বে ব্যবহার হয়, আর এটা অধিক দূরত্বে ব্যবহার হয়। সিরিয়াল ট্রান্সমিশন কোথায় ব্যবহার হয়? যখন অনেক দূরে ডাটা প্রেরণ করতে হয়, এবং এটার ব্যবহারই বেশি হয়। আচ্ছা, অ্যাসিনক্রোনাসের সংজ্ঞাটা তোমরা একটু খেয়াল করো। যে পদ্ধতিতে কম্পিউটার ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয় ডেটা, ক্যারেক্টার সমূহের মানে ট্রান্সমিশনের মধ্যে সময়ের বিরতি সমান নয়, তাকে অ্যাসিনক্রোনাস। এখানে আসলে একটু জটিল বিষয় আছে, সেটা হলো যে এই যে বিট গুলো আদান প্রদান হয়, এগুলা একটা থেকে আরেকটা বিট যাওয়ার আসার মাঝখানে একটু সময়ের বিরতি আছে। এই সময়ের গ্যাপটা যদি সমান থাকে, মানে সেটাকে বলা হয় সিনক্রোনাস। আর যদি সমান না থাকে, তখন সেটাকে বলা হয় অ্যাসিনক্রোনাস। মানে এটা যে পরপর আসতেছে এক একটা বিট, দুইটা বিটের মাঝখানে যে গ্যাপ, এই গ্যাপটা বা যে টাইম, এই টাইমটা যদি সমান না হয়, অর্থাৎ অ্যাসিন অর্থাৎ সমান নয়, অ্যাসিনক্রোনাস সমান না হলে সেটাকে বলা হয় অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন। তো এখানে অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে ক্যারেক্টার বিটগুলো এক্ষেত্রে ধারাবাহিকভাবে স্থানান্তরিত হচ্ছে, তাই ডেটা শুরু এবং কম্পিউটারকে বোঝানোর জন্য ডেটার সাথে অতিরিক্ত কিছু তথ্য জোড়ে দিতে হয়। যেন আমরা একটু খেয়াল করি সামনে, মানে একটা বিটের শুরু কোথায় আর শেষ কোথায়, এই যে স্টার্ট বিট এবং স্টপ বিট। ধরো আইসিটি একটা ওয়ার্ড, এখানে প্রথমে গেল আই, তারপরে গেল সি, তারপরে গেল টি। এখন আই কে আমি যদি ব্রেকডাউন করি, তাহলে 8টা বিট হবে। তাহলে যেখানে আই শেষ, সেখানে আরেকটা বিট যোগ করতে হবে, 0 বিট। তো একইভাবে যখন সি শুরু হবে, সি এর শুরুতে একটা স্টার্ট বিট দিতে হবে 1। এইভাবে মূল ডেটার সাথে কিছু বাড়তি বিট যোগ করা লাগে। তো এই বাড়তি বিট গুলাকে বলা হয় স্টার্ট বিট এবং স্টপ বিট। স্যার এখানে কি বলছেন একটু আবার বলুন তো। আচ্ছা, এখানে এই ছবিটা একটু খেয়াল করো। ধরো আহ, একটা ক্যারেক্টার মানে হচ্ছে 8টা বিট, ঠিক আছে? তো সিরিয়াল ট্রান্সমিশনে ক্যারেক্টার ওয়াইজ না গিয়ে একটা ক্যারেক্টারের 8টা বিট যায়। মানে একটা ক্যারেক্টার একবারে না গিয়ে সেই ক্যারেক্টারের অভ্যন্তরে যে 8টা বিট আছে, সেই 8টা বিট সে ট্রান্সমিট করে। তো এখন একটা ডেটার মধ্যে তো শুধু একটা ক্যারেক্টারই থাকবে না, অনেকগুলা ক্যারেক্টার থাকবে। তাহলে প্রত্যেকটা ক্যারেক্টারের শুরু এবং শেষ বোঝানোর জন্য বাড়তি কিছু বিট ব্যবহার করা হয়। তো শুরুটার জন্য হচ্ছে স্টার্ট বিট, আর শেষ বোঝানোর জন্য হচ্ছে স্টপ বিট। তাহলে এই স্টার্ট বিট এবং স্টপ বিট দেখে কম্পিউটার বুঝতে পারে যে হ্যাঁ, একটা ক্যারেক্টার এখানে শেষ হয়েছে, আমাকে এবার আরেকটা ক্যারেক্টার রিসিভ করতে হবে, তারপরে আরেকটা ক্যারেক্টার রিসিভ করতে হবে।